আচ্ছা, কাজের জায়গায় সর্বোচ্চ দক্ষতা অর্জনের ধারণাটা কিন্তু নতুন নয়। কিন্তু কখনো কি এমন মনে হয়েছে যে কম কাজ করার একটা প্রবণতা আমাদের সবার মধ্যেই কম বেশি আছে? একটা পরিস্থিতি ভাবা যাক, যেখানে কর্মীরা ইচ্ছে করেই তাদের সেরাটা দিচ্ছে না, কাজের গতি কমিয়ে রেখেছে। এখন যদি বলা হয় এই সমস্যার সমাধান আর সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করার জন্য ১০০ বছরেরও বেশি পুরনো একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে, আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই গভীরভাবে আলোচনা করব। আমাদের হাতে আছে ১৯১১ সালে প্রকাশিত ফ্রেডরিক উইনসলো টেলরের লেখা দ্য প্রিন্সিপলস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বইয়ের কিছু অংশ। এই একটা বই আধুনিক ব্যবস্থাপনার জগৎকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল টেলরের মূল ভাবনাগুলোর গভীরে যাওয়া, তিনি ঠিক কোন সমস্যাগুলো দেখেছিলেন, তার সমাধানের পথটা কতটা বৈপ্লবিক ছিল, আর কিভাবে তার সেই নীতিগুলো আজকের কর্পোরেট জগতের ভিত্তি তৈরি করেছে। আমরা দেখব কিভাবে পিগ আয়রন বা কাঁচা লোহা দোলা কিংবা বেলচা দিয়ে কাজ করার মতো সাধারণ কাজকেও তিনি বিজ্ঞানের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তাহলে চলুন সেই সময়ে ফিরে যাওয়া যাক। প্রথমে সেই সময়ের শিল্প কারখানার পরিবেশটা একটু কল্পনা করা যাক। টেলর যখন কাজ শুরু করেন, তিনি দেখেছিলেন যে কারখানাগুলোতে ব্যাপক অদক্ষতা আর সময়ের অপচয় হচ্ছে। তিনি এর একটা জুৎসই নামও দিয়েছিলেন, সোলজারিং। সোলজারিং মানে হল কর্মীরা জেনে শুনে এমনভাবে কাজ করে যাতে তাদের পুরো সামর্থ্য প্রকাশ না পায়, মানে ইচ্ছে করে ধীরে কাজ করা। টেলরের মতে এর পেছনে ৩টি প্রধান কারণ ছিল। প্রথম কারণটা একটা গভীর ভুল ধারণার উপর ভিত্তি করে তৈরি। শ্রমিকরা মনে করত তারা যদি খুব দ্রুত কাজ করে উৎপাদন বাড়িয়ে দেয় তাহলে তাদের সহকর্মীদের জন্য আর কাজ থাকবে না এবং অনেকে চাকরি হারাবে। ব্যাপারটা তো একদিক দিয়ে মানবিক, নিজের সহকর্মীর কথা ভেবে নিজের কাজের গতি কমানো। কিন্তু টেলরকে এই যুক্তি মেনে নিয়েছিলেন? বিলকুল না। টেলর এই ধারণাকে ভুল প্রমাণ করার জন্য জুতার উদাহরণ দেন। তিনি বলেন, জুতা তৈরির আধুনিক যন্ত্র আসার আগে মানুষ ভাবত এতে কারিগরদের কাজ চলে যাবে। কিন্তু বাস্তবে যা হল, যন্ত্রের কারণে জুতার উৎপাদন খরচ কমল, দামও কমল, আর তার ফলে চাহিদা এত বাড়ল যে জুতা শিল্পে আগের চেয়ে অনেক বেশি মানুষের কর্মসংস্থান হল। একদম ঠিক। তার মানে দক্ষতা বাড়লে বাজার বড় হয়, আর তাতে সবারই লাভ। বেশ যৌক্তিক, কিন্তু এটাই কি একমাত্র কারণ ছিল? না, দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় কারণটা ছিল তখনকার দিনের ব্যবস্থাপনার মারাত্মক ত্রুটি। সেই সময় ইনিশিয়েটিভ অ্যান্ড ইনসেন্টিভ বা উদ্যোগ ও প্রণোদনা পদ্ধতিতে কাজ হতো। কিন্তু সমস্যাটা হল, কর্মীরা যখন নিজেদের উদ্যোগে দ্রুত কাজ করে উৎপাদন বাড়াত, মালিকপক্ষ দেখত যে কম সময়ে বেশি কাজ করা সম্ভব। তাই তারা প্রায়ই পিস রেট বা কাজের মজুরি কমিয়ে দিত। ওহ, সর্বনাশ! তার মানে বেশি কাজ করলে উল্টো বিপদ। কর্মীরা ভাবত, আজ যদি আমি 10টা জিনিস বানাই, কাল থেকে মালিক আমাকে 10টা জিনিস বানানোর জন্য আগের মজুরি দেবে। এটা তো একটা দুষ্টু চক্র। কর্মীরা বিশ্বাস হারিয়ে ফেলে, আর মালিকপক্ষ তাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা থেকে বঞ্চিত হয়। একদম। এটা ছিল পারস্পরিক অবিশ্বাসের এক চক্র। আর তৃতীয় কারণটা ছিল পুরনো পদ্ধতি, যাকে টেলর রুল অফ থাম্ব বা অনুমান নির্ভর পদ্ধতি বলেছেন। কর্মীরা মূলত একে অপরকে দেখে কাজ শিখত। কোনো কাজের সবচেয়ে সেরা বা কার্যকর উপায়টা কি তা নিয়ে কোনো বৈজ্ঞানিক গবেষণা ছিল না। ফলে একই কাজ 10 জন 10 রকম অদক্ষ পদ্ধতিতে করত। টেইলরের একটা তুলনা আমার বেশ মজার লেগেছে। তিনি দেখিয়েছেন, একজন আমেরিকান শ্রমিক যখন বেসবল খেলে তখন সে তার শরীরের শেষ শক্তিটুকু দিয়ে খেলে, কিন্তু পরের দিন যখন সে কারখানায় ফেরে তখন সে তার সামর্থ্যের তুলনায় অনেক কম কাজ করে, কখনো কখনো মাত্র 1/3। একই মানুষ, অথচ দুই জায়গায় তার চেষ্টার কি বিশাল পার্থক্য! আচ্ছা, সমস্যা তো বোঝা গেল, চারদিকে অদক্ষতা আর অবিশ্বাসের জাল। কিন্তু টেইলর এর সমাধান হিসাবে কি বললেন? নিশ্চয়ই তার কাছে কোনো বড় পরিকল্পনা ছিল। অবশ্যই। তিনি শুধু সমস্যা দেখিয়েই থেমে থাকেননি, একটা সম্পূর্ণ নতুন ব্যবস্থা প্রস্তাব করেছিলেন। এটাই হলো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এর 4টি মূলনীতি রয়েছে। প্রথমটি হল কাজের প্রতিটি অংশের জন্য একটি বিজ্ঞান তৈরি করা, অর্থাৎ পুরনো অনুমান নির্ভর পদ্ধতির বদলে গবেষণা করে প্রতিটি কাজের জন্য একটি সেরা এবং সবচেয়ে কার্যকর পদ্ধতি খুঁজে বের করতে হবে। আর দ্বিতীয়টি হল কর্মীকে বৈজ্ঞানিকভাবে নির্বাচন ও প্রশিক্ষণ দেওয়া। এর মানে যে কোনো লোককে যে কোনো কাজে লাগিয়ে দেওয়া যাবে না।
সঠিক শারীরিক ও মানসিক যোগ্যতার মানুষটিকে সঠিক কাজের জন্য বেছে নিতে হবে এবং তাকে সেই কাজের বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ দিতে হবে। এটা তো আজকের দিনের হায়ারিং ফর ফিট ধারণার একেবারে প্রাথমিক রূপ। ঠিক তাই। তৃতীয় নীতিটি হল ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে আন্তরিক সহযোগিতার সম্পর্ক তৈরি করা। ব্যবস্থাপনা বিভাগকে এটা নিশ্চিত করতে হবে যে সমস্ত কাজ সেই বৈজ্ঞানিক নীতি অনুসারেই হচ্ছে। তারা শুধু হুকুম দেবে না, বরং কর্মীদের কাজটা ঠিকভাবে করতে সব রকম সাহায্য করবে। আর চতুর্থ এবং শেষ নীতিটি হল কাজ ও দায়িত্বের সমান বিভাজন। এই শেষ বিষয়টা আমার কাছে সবচেয়ে বৈপ্লবিক মনে হচ্ছে। এর মানে তো এই যে পরিকল্পনা করা, ডেটা বিশ্লেষণ করা, কাজের পদ্ধতি তৈরি করা, এই সব বুদ্ধিবৃত্তি কাজের দায়িত্ব ব্যবস্থাপনার, আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করার দায়িত্ব শ্রমিকের। আগে তো প্রায় সমস্ত কাজের ভার এবং দায়িত্ব কর্মীদের ওপরই চাপিয়ে দেওয়া হতো। আপনি একেবারে মূল বিষয়টা ধরেছেন। ব্যবস্থাপনার ভূমিকা এখানে আমূল বদলে যাচ্ছে। তারা শুধু খবরদারি করার জন্য নেই, বরং তারা এখন কাজের নকশা তৈরি এবং পদ্ধতি উন্নয়নের মূল চালিকা শক্তি। শ্রমিককে শুধু বলা হচ্ছে না কাজ করো, বরং বলা হচ্ছে এই বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজটা করো এবং এটা করতে গিয়ে তোমার যা সাহায্য লাগবে আমরা তা করব। তত্ত্ব তো শুনলাম, কিন্তু এখানেই তো আসল মজা। চলুন দেখি বাস্তবে এই নীতিগুলো কিভাবে কাজ করেছিল। টেলর তার বইতে কিছু অসাধারণ উদাহরণ দিয়েছেন। সবচেয়ে সাধারণ কাজটা দিয়ে শুরু করা যাক, পিগ আয়রন বা কাঁচা লোহার খণ্ড সরানো। হ্যাঁ, বেথলেহেম স্টিল কোম্পানিতে এই বিখ্যাত গবেষণাটি করা হয়েছিল। সেখানে ৭৫ জন শ্রমিকের একটি দল ছিল, যারা প্রত্যেকে দিনে গড়ে ১২.৫ টন লোহা ইয়ার্ডের এক জায়গা থেকে রেলগাড়িতে তুলত। টেলর এবং তার দল দিনের পর দিন গবেষণা করে বের করলেন যে একজন প্রথম শ্রেণীর কর্মী যদি দিনের মাত্র ৪৩% সময় ভার বহন করে এবং বাকি ৫৭% সময় বিশ্রাম নেয়, তবেই সে সর্বোচ্চ কাজ করতে পারে। ১ মিনিট, ৪১% কাজ আর ৫৭% বিশ্রাম। এটা তো আমাদের সাধারণ ধারণার একেবারে উল্টো। আমরা তো ভাবি যত বেশি সময় কাজ করা যায় ততই ভালো। এটা তো আজকের দিনের পোমোডোরো টেকনিক বা ডিপ ওয়ার্কের ধারণার মতো শোনাচ্ছে, কাজের মাঝে নিয়ম করে বিরতি নেওয়া। একদম। এই আবিষ্কারের উপর ভিত্তি করে তারা নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করল, দিনের ৪৬.৫ টন লোহা সরানো, যা আগের চেয়ে প্রায় ৪ গুণ বেশি। এই কাজের জন্য তারা বিশেষভাবে শ্মিট নামের একজন কর্মীকে বেছে নিলেন। টেইলরের নিজের ভাষায় শ্মিট ছিলেন শারীরিকভাবে খুব শক্তিশালী কিন্তু মানসিকভাবে ধীর, যাকে তিনি ষাঁড়ের মতো অক্স লাইক বলে উল্লেখ করেছেন। দাঁড়ান, একজন মানুষকে ষাঁড়ের মতো বলা বা তাকে এমনভাবে বর্ণনা করা যেন সে শুধু শারীরিক শক্তির আধার, বুদ্ধি বিবেচনার কোনো দাম নেই, এটা কি একটু অমানবিক শোনায় না? মনে হচ্ছে যেন তিনি একটা মানুষ খুঁজছিলেন না, একটা নিখুঁত যন্ত্র খুঁজছিলেন। এই সমালোচনাটা টেইলরের পদ্ধতির বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনাগুলোর একটি। তার দৃষ্টিভঙ্গি ছিল পুরোপুরি যান্ত্রিক। তার কাছে আদর্শ কর্মী সেই যে প্রশ্ন না করে নিখুঁতভাবে নির্দেশ পালন করবে। যাই হোক, একজন সুপারভাইজার স্টপওয়াচ হাতে নিয়ে শ্মিটকে সারাদিন ধরে নির্দেশ দিচ্ছিলেন, এখন হাঁটো, এখন ভার তোলো, এখন বসো, এখন বিশ্রাম নাও। শ্মিট সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন এবং দিনের শেষে তিনি সত্যি ৪৭.৫ টন লোহা সরাতে সক্ষম হন। অবিশ্বাস্য। আর তার পুরস্কার? তার দৈনিক মজুরি $১.৮৫ থেকে বেড়ে $১.৮৫ দাঁড়ায়, যা প্রায় ৬০% বেশি। ৬০%? হ্যাঁ, এটা তখনকার দিনে বিশাল ব্যাপার ছিল। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মূল দলের প্রতি ৮ জনের মধ্যে মাত্র একজন এই কাজটি করার জন্য শারীরিকভাবে উপযুক্ত ছিল। তাহলে বাকিদের কি হলো? ৭৫ জনের মধ্যে তো তাহলে প্রায় ৬৫ জনই বাদ পড়ে গেল। তাদের কি ছাঁটাই করা হয়েছিল? বইতে তো নিশ্চয়ই সুন্দর করে বলা আছে যে তাদের অন্য ভালো কাজ দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে কি সেটা ততটা সহজ ছিল? আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। টেইলরের ভাষ্যমতে বাকিদের কোম্পানির অন্য এমন কাজে নিয়োগ দেওয়া হয় যেখানে তারা বেশি উপযুক্ত ছিল এবং সেখানেও তারা বেশি মজুরি পাচ্ছিল। তিনি এটাকে কর্মীদের প্রতি দয়া হিসেবে দেখেছেন, কারণ তাদের এমন একটা কাজে জোর করে রাখা হয়নি যার জন্য তারা যোগ্য নয়। তবে সমালোচকরা বলেন এটা গল্পের একটা সরলীকৃত সংস্করণ। বাস্তবে সবার জন্য উপযুক্ত কাজ খুঁজে বের করা প্রায় অসম্ভব ছিল এবং অনেকেই হয়তো চাকরি হারিয়েছিলেন। বিষয়টা তাহলে যতটা সহজ শোনায় ততটা নয়। আচ্ছা, আরেকটা উদাহরণ ছিল বেলচার, তাই না?
বেলচা দিয়ে কাজ করার মধ্যে আবার কি বিজ্ঞান থাকতে পারে? ওটা তো স্রেফ মাটি বা কয়লা তুলে ছুঁড়ে ফেলা। এখানেই টেলারের প্রতিভা। তার গবেষণা থেকে বেরিয়ে আসে যে একজন প্রথম শ্রেণীর কর্মী যদি প্রতিবার বেলচায় গড়ে প্রায় ২১ পাউন্ড ভার তোলে, তবে সেদিনে সবচেয়ে বেশি কাজ করতে পারে। এর চেয়ে কম বা বেশি হলে দিনের শেষে মোট কাজের পরিমাণ কমে যায়। ২১ পাউন্ড? এতটা নির্দিষ্ট করে কিভাবে বের করা সম্ভব? তারা কি প্রত্যেক কর্মীর ওপর দিনের পর দিন নজর রেখেই সংখ্যাটা বের করেছিল? আমার দাদাবাড়ি গেলে আমাকেও তো মাঝে মাঝে বেলচা দিয়ে কাজ করতে হয়। কেউ তো আমাকে এই ২১ পাউন্ডের নিয়ম শেখায়নি। ঠিক তাই। তারা বিভিন্ন ওজনের ভার নিয়ে কর্মীদের দিয়ে দিনের পর দিন কাজ করিয়ে এই সিদ্ধান্তে এসেছিলেন। কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায়। সব জিনিসের ওজন তো সমান নয়। লোহার আকরিক অনেক ভারী, আবার কয়লা অনেক হালকা। এই নীতি বাস্তবায়নের জন্য কোম্পানিকে বিভিন্ন জিনিস তোলার জন্য ৮ থেকে ১০ ধরনের বেলচা সরবরাহ করতে হয়েছিল। যেমন ভারী লোহার আকরিকের জন্য ছোট বেলচা, যাতে ২১ পাউন্ডের বেশি না ওঠে, এবং হালকা কয়লার জন্য অনেক বড় বেলচা, যাতে প্রায় ২১ পাউন্ড ভার তোলা যায়। তার মানে কাজের সরঞ্জামও বিজ্ঞানসম্মতভাবে ডিজাইন করতে হবে। ফলাফল কিরকম ছিল? ফলাফল ছিল অসাধারণ। কারখানার ইয়ার্ডের কর্মী সংখ্যা ৪০০-৬০০ থেকে কমে মাত্র ১৪০ জনে নেমে আসে। ও, লাভ হল, আবার যে ১৪০০ জন কর্মী টিকে গেল, তারাও আগের চেয়ে ৩৩ থেকে ১০০% বেশি মজুরি পেতে শুরু করল। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কোম্পানির জন্য অমচন লাভ, টিকে থাকা কর্মীদের জন্য বেশি মজুরি, কিন্তু এর জন্য শত শত কর্মী চাকরি হারিয়েছে। এটা তো সেই অটোমেশনের চিরায়ত বিতর্ক যা আমরা আজও ফেস করি। একদম। টেলরের পদ্ধতির এই দ্বিমুখী দিকটা অস্বীকার করার উপায় নেই। একদিকে অবিশ্বাস্য দক্ষতা, অন্যদিকে মানবিক মূল্যের প্রশ্ন। তাহলে এর মূল দর্শনটা কি? পুরো ব্যাপারটা তো খুব যান্ত্রিক শোনাচ্ছে। কর্মীদের কোনো স্বাধীনতা নেই, তাদের শুধু ওপর থেকে দেওয়া নির্দেশ রোবটের মতো পালন করতে হচ্ছে। টেলর কি এই মানবিক দিকটা নিয়ে উবাহব ভেবেছিলেন? এই সমালোচনাটা তার সময়েও উঠেছিল, তবে টেলরের যুক্তি ছিল ভিন্ন। তার মতে, এই পদ্ধতির মাধ্যমে প্রত্যেক কর্মীকে এমন কাজে লাগানো সম্ভব যেখানে সে প্রাকৃতিকভাবেই সবচেয়ে বেশি পারদর্শী। এর ফলে সে তার সর্বোচ্চ সমৃদ্ধি অর্জন করতে পারবে এবং বেশি আয় করে সুখী জীবনযাপন করতে পারবে। তার দাবি ছিল, এই ব্যবস্থার ফলে কর্মীরা আরও সুখী ও মিতব্যয়ী হয়েছিল। কিন্তু টেলর তো একটা সম্পূর্ণ মানসিক বিপ্লবের কথাও বলেছেন। এই ভারী শব্দটার মানে কি? এর মানে হল মালিক ও শ্রমিকের মধ্যেকার চিরাচরিত শত্রুভাবাপন্ন সম্পর্ককে একটি সহযোগিতামূলক সম্পর্কে রূপান্তরিত করা। সাধারণত মালিক চায় বেশি লাভ করতে আর শ্রমিক চায় বেশি মজুরি পেতে, এবং তারা কোম্পানির উদ্বৃত্ত বা বাড়তি লাভ ভাগাভাগি নিয়ে লড়াই করে। টেলরের মতে এই মানসিকতাটাই ভুল। তার সেই বিখ্যাত উপমাটা, তাই না? কেকের কত বড় অংশ কে পাবে তা নিয়ে ঝগড়া না করে সবাই মিলে কেকটাকে আরও বড় করার চেষ্টা করা। একদম। টেইলরের বিশ্বাস ছিল, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে যে বিপুল বাড়তি সমৃদ্ধি আসবে, তার সুফল শুধু মালিক পাবে না, এর ভাগ কোম্পানি, কর্মী এবং ভোক্তা, এই ৩ পক্ষই পাবে। কর্মীর মজুরি বাড়বে, কোম্পানির লাভ বাড়বে এবং উৎপাদন খরচ কমার কারণে পণ্যের দামও কমবে, তাতে সাধারণ মানুষ বা ভোক্তারাও লাভবান হবে। এটাই ছিল তার দর্শনের মূল ভিত্তি। তত্ত্বগতভাবে শুনতে তো অসাধারণ লাগছে, কিন্তু বাস্তবে কি মালিকপক্ষ লাভের বড় অংশটা নিজেদের কাছে রেখে দেয়নি? ইতিহাস তো অন্তত বারবার তাই বলে। সে বাড়তি লাভের ন্যায্য বণ্টন কি আদৌ হয়েছিল? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। টেইলরের দর্শন ছিল আদর্শবাদী, কিন্তু তার প্রয়োগ সবসময় ততটা আদর্শ পথে হয়নি। অনেক কারখানার মালিকই টেইলরের দক্ষতা বাড়ানোর কৌশলগুলো গ্রহণ করেছে, কিন্তু লাভের অংশ কর্মীদের সাথে ভাগ করে নেওয়ার নীতিটা এড়িয়ে গেছে। মানে শুধু লাঠিটা নিয়েছে, গাজরটা দেয়নি। ঠিক তাই। তারা শুধু কর্মীদের ওপর নজরদারি আর কাজের গতি বাড়ানোর জন্য স্টপওয়াচ ব্যবহার করেছে, কিন্তু মজুরি বাড়ায়নি। এর ফলে বিংশ শতাব্দীর শুরুতে শ্রমিক আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছিল এবং টেইলরবাদ একটি শোষণের হাতিয়ার হিসেবে পরিচিতি পেয়েছিল। তাহলে আজকের আলোচনা থেকে যা বোঝা গেল, টেইলর শিল্পক্ষেত্রে সোলজারিং বা কাজে ধীরগতির মতো একটি বাস্তব সমস্যা চিহ্নিত করেছিলেন।
এর সমাধানে তিনি পুরনো অনুমান নির্ভর পদ্ধতির বদলে বৈজ্ঞানিক গবেষণার উপর জোর দিয়েছিলেন। তার সবচেয়ে বড় অবদান হল তিনি কাজের পদ্ধতি ডিজাইন করার দায়িত্ব শ্রমিকের কাঁধ থেকে সরিয়ে ম্যানেজমেন্টের উপর অর্পণ করেছিলেন। এবং তার এই ধারণাগুলোই কিন্তু আধুনিক শিল্প কারখানার অ্যাসেম্বলি লাইন, মাস প্রোডাকশন এবং আজকের দিনের ম্যানেজমেন্ট কনসালটেন্সির ভিত্তি তৈরি করেছে। আমরা তার পদ্ধতিকে যান্ত্রিক বা অমানবিক বলতে পারি, কিন্তু ভালো বা মন্দ যাই হোক না কেন, আজকের কর্মক্ষেত্রের ওপর এর প্রভাব অনস্বীকার্য। প্রতিটি বড় কোম্পানি আজ যেভাবে তাদের প্রক্রিয়াকে নিখুঁত করার চেষ্টা করে, তার মূলে কোথাও না কোথাও টেইলারের ছায়া রয়ে গেছে। টেইলর এই কথাগুলো লিখেছিলেন 1 শতাব্দীরও বেশি আগে, মূলত শারীরিক শ্রমের ওপর ভিত্তি করে। আজকের জ্ঞানভিত্তিক অর্থনীতিতে আমরাও কিন্তু উৎপাদনশীলতা, বার্ন আউট এবং মানসিক চাপের মতো সমস্যায় ভুগি। এখন প্রশ্নটা হলো, আজকের দিনের সৃজনশীল বা বুদ্ধিবৃত্তিক কাজের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কেমন হতে পারে? ডেটা অ্যানালিস্ট, লেখক বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজকে কি স্টপওয়াচ দিয়ে মাপা সম্ভব? আর সবচেয়ে বড় কথা, সেই মানবিক দিকটি না হারিয়ে কি আদৌ এই নীতিগুলো প্রয়োগ করা সম্ভব, যা আমাদের কাজকে শুধু উৎপাদন নয় বরং অর্থবহ করে তোলে?